পুরো দেশটা ক্রমান্বয়ে বিএনপি হয়ে উঠছে। মানে এখন পর্যন্ত যে অবস্থা, তাতে মনে হচ্ছে যে আর অল্প কিছুদিনের মধ্যে এদেশে বিএনপি ছাড়া, বিএনপি করে না এরকম রাজনৈতিক দল বা এরকম মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে। একটু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমটি হচ্ছে জামাতের একটু উপস্থিতি আছে, এবং জামাতের উপস্থিতিটা একটু বড়ভাবে দৃশ্যমান হয় কারণ তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত অ্যাক্টিভ, যেখানে বিএনপির একটু দুর্বলতা। সেই কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম দেখলে বিএনপি ছাড়াও অন্য দলের অস্তিত্ব বোঝা যায়। কিন্তু আমি সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কথা বলছি না, আমি সামগ্রিকভাবে সারা দেশ নিয়ে কথা বলছি। তো সেই সারা দেশ নিয়ে যে কথা বলছি সেটি হচ্ছে যে দেশের এখন ক্রমান্বয়ে বিএনপির সংখ্যা বাড়ছে। বিএনপি যারা ছিল তারা তো ছিলই, বিশেষ করে বিএনপি বিরোধী যারা ছিল, বিএনপিকে যারা দমন পীড়ন নিপীড়ন নির্যাতন করেছে, নির্যাতন করিয়েছে, নির্যাতন যাতে করা হয় সেইভাবে সমর্থন সহায়তা জুগিয়েছে, তারাও এখন বিএনপি হওয়ার একটা পথে আছে। তো এই যে সারা দেশ বিএনপি হবার একটা প্রতিযোগিতায় আছে বা বিএনপি হয়ে ওঠার একটা জায়গাতে আছে, এখন এটা কি বিএনপির জন্যে ভালো খবর না খারাপ খবর? আপনাদের কাছে কি মনে হয়, এটা কি ভালো খবর? দেখেন, ভালো খবরটা হতে পারে এই কারণে, ভালো ভাবা যেতে পারে এই কারণে যে হ্যাঁ, সবাই বিএনপির রাজনীতিতে ফিরে আসছে না। যারা বিএনপিতে ছিল তারা তো ছিলই, যারা অন্য দলে ছিল, বিশেষ করে আওয়ামী লীগে ছিল, আওয়ামী লীগের সঙ্গে ছিল, তারা বিএনপিতে ফিরে আসছে। তার মানে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। সাধারণভাবে দেখতে গেলে এরকম করে একটা ব্যাখ্যা করা যায়। আর যদি এটাকে ভালো খবর না হিসেবে নেই, যদি এটাকে একটা খারাপ খবর হিসেবে দেখা হয়, তাহলে শুধু খারাপ খবর নয়, এটা একটু আতঙ্কের হচ্ছে এই জায়গাটিতে যে তারাই এখন বিএনপি হওয়ার প্রতিযোগিতায় আছে, তারাই এখন বিএনপি হবে যারা মূলত ভালো মানুষ না, যারা মূলত দুষ্ট প্রকৃতির মানুষ, যারা অতীতে সন্ত্রাস করেছে, যারা অতীতে চাঁদাবাজি করেছে, যারা অতীতে মাস্তানি করেছে, যারা অতীতে আর্থিক খাতে লুটপাট করেছে, যারা আগে রাতে নির্বাচন করেছে, যারা আগে বিএনপি নেতাকর্মীদেরকে বাড়িতে থাকতে দেয়নি, যারা আগে বিএনপি নেতাকর্মীদেরকে গুম করেছে, হত্যা করেছে, পিটিয়ে আহত করেছে, পুলিশে ধরিয়ে দিয়েছে, তারাও এখন বিএনপি হবার একটা প্রতিযোগিতায় আছে। আমি সারা দেশের বিভিন্ন জায়গাতে বিষয়টি লক্ষ্য করছি। একটা ভালো খবর হিসেবে দেখা যায় যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে অন্য দলের কাউকে যেন কোনো কমিটিতে নেওয়া না হয়। এটা কতখানি কার্যকর হবে আমি ঠিক জানি না। এই যে বিএনপি হয়ে ওঠা, এটাকে এত আগে এই সতর্কতা কেন করছি? এত আগে এই সতর্কতা করছি এই কারণে যে আমরা গত 16 বছর ধরে দেখেছিলাম পুরো দেশ কিভাবে আওয়ামী লীগ হয়ে গিয়েছিল। আওয়ামী লীগের বিরোধী কেউ ছিল না। আমরা যারা 2-4 জন বিরুদ্ধে কথা বলতাম, আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের সমালোচনা করতাম, কাজের সমালোচনা করতাম, তাদেরকে বলা হতো দেশ বিরোধী, তাদেরকে বলা হতো উন্নয়ন বিরোধী, তাদেরকে বলা হতো জামাত, তাদেরকে বলা হতো রাজাকার, আবার আমাদেরকে জামাত বলে আমরা প্রো ইন্ডিয়ান, আমরা আওয়ামী লীগ ইত্যাদি ইত্যাদি। তো এরকম একটা জায়গায় অবস্থান করে এই যে সারা দেশ যে বিএনপি হয়ে উঠছে, এটার ধরুন ভালো এর কোনো দিক আছে আমি এটা মনে করি না। এখন বিএনপির পরীক্ষা, বিএনপি এই জায়গাটিতে আওয়ামী লীগের নীতি গ্রহণ করবে না যে সতর্কতা জারি করেছে যে অন্য দলের কাউকে দলে নেওয়া যাবে না, এটার প্রতি কঠোর থাকবে, শেষ পর্যন্ত দেখতে হবে। তবে এখানে একটু খেয়াল করার বিষয়টা খেয়াল করে দেখেন, মাহিবী চৌধুরী, ডাক্তার বদরুদ্দোজা চৌধুরীর ছেলে, মাহিবী চৌধুরী যেভাবে বিএনপির থেকে দূরে সরে গেছে, নিশ্চয়ই বিএনপিরও দোষ ছিল, বিএনপিরও অন্যায় ছিল, কিন্তু বিএনপির দোষ এবং অন্যায় থাকা সত্ত্বেও যেভাবে আওয়ামী লীগের সঙ্গে সে মিলেছে, যেভাবে আওয়ামী লীগের সমর্থন নিয়ে সুবিধা নিয়ে বিনা ভোটে এমপি নির্বাচিত হয়েছে, যেভাবে তারেক জিয়া বা খালেদা জিয়ার উপরে যখন নিপীড়ন নির্যাতন চলেছে, সেই সময়ে
কুৎসা রটানো হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, সেই সময়ে মাহিবি চৌধুরী সুযোগ সুবিধা নিয়ে বিএনপির বিপরীতে অবস্থান নিয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে, এমপি হয়েছে। সেই মাহিবি চৌধুরী একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে বিএনপির সঙ্গে ভুল ত্রুটি না, মত দ্বিমত যাই থাকুক, এরকম কিছু একটা লিখেছে। বিষয়টি ভুলও নয়, ত্রুটিও নয়, মত বা দ্বিমতও নয়, বিষয়টি বিএনপির সঙ্গে গাদ্দারি করার। তো সেই মানুষগুলো যখন এখন তারেক জিয়া এবং খালেদা জিয়ার মিলিত হওয়ার ছবি, একসঙ্গের যে ছবি, সেই ছবি প্রকাশিত হওয়ার আগে সেরকম একটা ছবি কল্পনা করে লিখছেন, এটা কি সত্যিই তাদের মনের আবেগ প্রকাশ হচ্ছে, ভালোবাসার প্রকাশ হচ্ছে, নাকি ওই যে অপকর্ম করেছেন সেই অপকর্ম ঢাকার জন্যে এখন আবার মাঠ থেকে বাঁচার জন্যে অথবা আবার সুযোগ সুবিধা নেয়ার জন্যে বিএনপির কাছাকাছি আসার চেষ্টা করা হচ্ছে? আমার কাছে তাই মনে হয়, পরেরটাই মনে হয়। কোনটা আমি আমার মতামতটা দিলাম, আপনারা আপনাদের মতামতটা জানাতে পারবেন। আলো আসবেই মনে আছে, ওই যে তারকাদের একটা ফেসবুক গ্রুপ আলো আসবেই, যারা শিক্ষার্থীদের গায়ে যে আলো আসবের যে প্রতিনিধি, যে নায়িকা, সকল নায়িকা বলেছিল যে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢেলে দেওয়ার কথা, তিনি তারেক জিয়া এবং খালেদা জিয়ার যে আবেগঘন ছবি, সেই ছবি পোস্ট করেছেন। বোঝেন অবস্থা যে কারা এখন বিএনপি হতে চাইছে। এরকম আরও বহু নজির দেয়া যায়, বহু কথা উল্লেখ করা যায়। জাতীয় পার্টির কথা বলা যায়। জাতীয় পার্টি দেশের সঙ্গে, দেশের মানুষের সঙ্গে কি ভয়াবহ গাদ্দারি না করেছে। সেই জাতীয় পার্টি এখন খালেদা জিয়ার প্রতি সফট। এটা কি ভালোবাসা থেকে, নাকি অপকর্মকে আড়াল করার, বিএনপির একটু কাছাকাছি আসার একটু চেষ্টার থেকে? প্রশ্ন হচ্ছে কেন সবাই বিএনপি হয়ে যেতে চাইছে। এই বিএনপি হয়ে যেতে চাওয়ার একটা মূল কারণটি হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের অবর্তমানে বিএনপি দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল এবং আগামীতে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে বিএনপির বিজয়ী হয়ে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। তো সেই ক্ষমতায় আসার সম্ভাবনার কারণে এখন বিএনপির দিকে সব মানুষ বিএনপির দিকে ঝুঁকছে, বিশেষ করে লোভীরা। যারা বিএনপি করতেন তারা তো করতেনই। তো এইরকম সময়ে আমাদের যে নজির আছে অতীতের, সেইটা দেখা যায় যে সত্যিকার অর্থে যারা বিএনপি করতেন, সত্যিকার অর্থে যারা বিএনপির ত্যাগী নেতা কর্মী, এতদিন পর্যন্ত জেল খেটেছেন, জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এলাকায় থাকতে পারেননি, অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন আওয়ামী লীগের নিপীড়ন নির্যাতনে। তো এই যে সবাই যখন আওয়ামী লীগ হতে চায়, সবাই যখন বিএনপি হতে চায়, দুঃখিত, তো এই সবাই যখন বিএনপি হতে চায় তখন অনেক অর্থবিত্ত নিয়ে, এই এত বছর ধরে যারা, এই 16 বছর ধরে যারা লুটপাট করে অর্থবিত্তের মালিক হয়েছেন, তারাও যদি অর্থবিত্ত নিয়ে এসে দলে ঢুকতে চান, দলের নমিনেশন চান, অতীতে এরকম রেকর্ড আছে যে ত্যাগী নেতাকে বাদ দিয়ে অন্য কাউকে নমিনেশন দেয়ার। এবার কি হবে আমরা জানি না, তার জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু ইঙ্গিতটি এখন পর্যন্ত সেদিকেই যাচ্ছে। এখানে আসার কথা একটি, বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন, তারেক রহমানের যে রাজনৈতিক আচার আচরণ, কথা দেখছি, তা তো অত্যন্ত পরিপক্ক কথা, অত্যন্ত ম্যাচিউর কথা। তিনি বিভ্রান্ত হবেন, তিনি এই সমস্ত যারা বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিএনপি নেতাকর্মীদের নিপীড়ন নির্যাতন করেছেন তাদেরকে পৃষ্ঠপোষকতা দিবেন, তাদেরকে দলে টেনে নেবেন, ত্যাগী নেতাদেরকে দূরে সরিয়ে দেবেন, তেমনটা আমি মনে করছি না হবে। তারপরেও বলা যায় না রাজনীতিতে কি হবে। অনেকে ইদানিং একটা নিজের কথা বলে শেষ করি, অনেকে ইদানিং একটি কথা বলার চেষ্টা করছেন যে আমি বর্তমান সরকারের দালালি করছি, বিএনপির দালালি করছি। একটি কথা খুব পরিষ্কার করে বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হয়েছে স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে, দানব শেখ হাসিনার বিরুদ্ধে, আমরা সেই অবস্থানকে শতভাগ সমর্থন করেছি। যে কোনো কিছুর বিনিময়ে দানব শেখ হাসিনার পতন চেয়েছি এবং সেটা হয়েছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি সরকার গঠন করেছে, সেই সরকার গঠনে সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গঠন করা সরকারকে সমর্থন করছি কারণ তাদের আন্দোলনকে সমর্থন করেছিল। এখনও সরকারকে সমর্থন করছি, সরকারের অনেক সমালোচনা করছি না, কথাটা সত্যি।
একই সঙ্গে মনে করিয়ে দিতে চাই, এই সরকারটি একটি নতুন সরকার, আওয়ামী লীগের চুরি বাটপাড়ির উপরে দাঁড়ানো সরকার। সেই সরকারের পক্ষে ইচ্ছে করলেই যে কোনো কাজ করে ফেলানো সম্ভব না, কিন্তু তারা বহু কিছু করছেন, অনেক সমস্যার সমাধান করতে পারছেন না, বহু কিছু করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব নেওয়ার পরে ব্যাংক ডাকাতি বন্ধ হয়ে গেছে, বড় চুরি বন্ধ হয়ে গেছে, বড় বড় পাচার বন্ধ হয়ে গেছে, আবার কিছু ঘুষ দুর্নীতি ফিরে আসছে, জিনিসপত্রের দাম বাড়ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হচ্ছে না, এগুলো সব সত্যি। কিন্তু সেই বিষয়গুলোকে আমি অত বড় করে দেখছি না এখনও পর্যন্ত, কারণ ওই বিষয়গুলোর জন্য শেখ হাসিনা নিজে দায়ী ও বহু রকমের অপকর্ম সে করে রেখে গেছে। আর বিএনপি, দেখেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন বিএনপির সবচেয়ে বেশি সমালোচনা যারা করেছে তাদের মধ্যে আমি একজন। এটা প্রকাশ্যেই বলছি, গোপনে গোপনে তো কোনো সমালোচনা করি নাই। আপনি বেগম খালেদা জিয়ার, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা বলেন, রাজনীতিবিদ তারেক রহমানের সমালোচনা বলেন, সব কিছুই আমরা করেছি। কিন্তু আমরা যেটা করিনি সেটা হচ্ছে তারেক জিয়ার প্রতি যে আওয়ামী লীগের নিপীড়ন, নির্যাতন, প্রতিহিংসা, সেটা সমর্থন করিনি আওয়ামী লীগের পক্ষ হয়ে। তারেক জিয়ার প্রতি যে নিপীড়ন এবং নির্যাতন করা হচ্ছে, সেটা যখন নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, তখনও কথা বলেছি, এখনও কথা বলছি। খালেদা জিয়ার প্রতি যে নিপীড়ন নির্যাতন করা হয়েছে, খালেদা জিয়ার প্রতি যে অন্যায় করা হয়েছে, খালেদা জিয়াকে যে চিকিৎসা বঞ্চিত করে হত্যা করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যখন এটা করা হয়েছে ওই প্রতিকূল পরিবেশে তখনও কথা বলেছি, এখনও কথাগুলো বলছি। আবার যখন যদি বিএনপি ক্ষমতায় আসে, সাংবাদিক হিসেবে আমরা তখন যে ভূমিকা নেওয়া দরকার তখন সেই ভূমিকাই নিব। ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজের সমালোচনা করব। সুতরাং বর্তমান সরকার একটা বিশেষ অবস্থার সরকার। বর্তমান সরকার কোনো রাজনৈতিক দলের সরকার নয়। বর্তমান সরকারের সঙ্গে আওয়ামী লীগের চোরদের তুলনা করা যাবে না, ডাকাতদের তুলনা করা যাবে না। আওয়ামী লীগের চোর ডাকাতরা বর্তমান সরকারকেও তাদের মতো করে দেখানোর চেষ্টা করছে। যেহেতু বর্তমান সরকার আওয়ামী লীগের চোর ডাকাতদের মতো সরকার নয়, সেই কারণে বর্তমান সরকারকে সমর্থন করছি। কারণ এই বর্তমান সরকারকে সমর্থন করা দরকার এই কারণে যে বর্তমান সরকার দেশটাকে মোটামুটি একটি লাইনে এনে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করে রাজনৈতিক দলের কাছে দায়িত্ব দিয়ে তারা সেই অবস্থান থেকে সরে যাবেন। সেই পর্যন্ত দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখাটা আমার আপনার সবার দায়িত্ব। বর্তমান সরকারকে সমর্থন করা আমাদের সবার দায়িত্ব। সমালোচনা করা যাবে না তা মোটেই ঠিক নয়। যেটা মনে করব আমরা সমালোচনার, অবশ্যই সমালোচনা করা যাবে। সমালোচনা আমি করব, আমি না করলে আপনি করবেন। সমালোচনা করতে হবে, সরকারের ভুল ত্রুটি ধরতে হবে, কিন্তু আওয়ামী লীগের দানব সরকারের সঙ্গে এই সরকারের তুলনা করা যাবে না। আর বিএনপিকে সতর্ক থাকতে হবে। আবারও বলছি, বিএনপিকে সতর্ক থাকতে হবে। দেশ ও দেশের মানুষের চোখের এবং মুখের ভাষা বুঝতে হবে। চোখ এবং মানুষের মুখের ভাষা বুঝে বিএনপি যদি সঠিক রাজনীতি করে, এমনিতেই গণহত্যা করার কারণে আওয়ামী লীগের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর তারেক জিয়ার নেতৃত্বে, মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি যদি সঠিক পথে থেকে নীতি নৈতিকতার রাজনীতি করে, আওয়ামী লীগের পক্ষে আরেকবার বাংলাদেশে রাজনীতি করা সত্যি সত্যিই শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব একটি ব্যাপার। আওয়ামী লীগ গণহত্যাকারী, শেখ হাসিনা গণহত্যাকারী, গুমকারী, এই গণহত্যাকারী গুমকারীদের স্থান বাংলাদেশে হবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে পথ দেখিয়ে গেছে, বাংলাদেশের মানুষ সেই পথটাকে আঁকড়ে ধরে আছে। তারা বহু কিছু করবে, নিজেরা তর্ক করবে, মারামারি করবে, দ্বিমত করবে, কিন্তু আওয়ামী লীগকে না করবে, আওয়ামী লীগকে কখনো হাঁ করবে না। সুতরাং এই জায়গাটিতে বিএনপির বিশাল বড় দায়িত্ব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিশাল বড় দায়িত্ব, আর বর্তমান সরকারের দায়িত্ব একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন করে, সেটা 6 মাস আগে বা 6 মাস পরে নির্বাচনের ব্যবস্থা করে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। ডিগবাজির রাজনীতিকে, সবাই বিএনপি হয়ে যাওয়ার রাজনীতিকে, যেভাবে সবাই আওয়ামী লীগ হয়ে গিয়েছিল, ওই রাজনীতিকে উৎসাহিত করা যাবে না। এই কাজটি করতে হবে মূলত বিএনপিকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেও। তারা যে রাজনৈতিক দলটি গঠন করবে, সেই রাজনৈতিক দলটিও নিশ্চয়ই বিষয়টি মনে রাখবে। 21শে আগস্টের গ্রেনেড হামলা নিয়ে হাইকোর্ট যে রায় দিল, সেই রায়ের পরিপ্রেক্ষিতে কয়েকটি জিনিস আলোচনায়, কয়েকটি প্রশ্ন এসেছে সামনে। অনেকেই এই প্রশ্নটি তুলছেন, সেগুলো নিয়ে আজকে একটু কথা বলার চেষ্টা করব। প্রথমত কথা বলছেন, যেহেতু রায়ে
বিচারিক আদালতে শাস্তি পাওয়া সবাইকে যেহেতু হাইকোর্ট বেকসুর খালাস দিয়ে দিল, এই খালাসের পরিপ্রেক্ষিতে 2-3টি প্রশ্ন সামনে আনা হচ্ছে। প্রথম প্রশ্নটি সামনে আনা হচ্ছে এভাবে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারের মনোভাবের সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয়, এরকম একটা কনক্লুশন টানার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয়ত, যারা গ্রেনেড হামলা হয়েছে এটা তো সত্য, কিন্তু প্রশ্নটা এসেছে তাহলে কি গ্রেনেড হামলা হয়নি? গ্রেনেড হামলা তাহলে কে করলো? এতগুলো মানুষ তাহলে কিভাবে মারা গেল? তৃতীয়ত, এখন যখন আদালত বললেন যে এই আসামিরা, অর্থাৎ যাদের নামে মামলা হয়েছিল, যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যাদের যাবজ্জীবন জেল হয়েছিল, তারা কেউই অভিযুক্ত নয়, তারা কেউই আসামি নয়, তারা কেউই এই অপরাধ করেনি। তাহলে তারা যদি অপরাধ করে না থাকেন, এতদিন যাদেরকে 14-15 বছর যাদেরকে কারাগারে রাখা হলো, তারা আসলে কেন কারাগারে থাকলেন? এই কয়েকটি প্রসঙ্গ নিয়ে একটা প্রশ্ন এসেছে। প্রথম প্রশ্নটি, 21শে অগাস্ট কি গ্রেনেড হামলা হয়নি? একথা তো অস্বীকার করার কোনো উপায় নেই। ইতিহাসের সবচেয়ে বড় সত্য যে 21শে অগাস্ট একটি গ্রেনেড হামলা হয়েছে। এখন প্রশ্ন আসে, তাহলে এই আসামিরা যদি বেকসুর খালাস পেয়ে যান, তাহলে ওই গ্রেনেড হামলাটি করলো কে? কারণ এতদিন পর্যন্ত তো আমাদেরকে বলা হয়েছিল যে এই গ্রেনেড হামলা তারেক রহমান সহ লুৎফুজ্জামান বাবর সহ এরাই করেছে। আদালত বললেন না, এরা করেনি, এরা কোনো অপরাধ করেনি। তাহলে করলো কে? খুব সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই অপরাধটি কারা করলেন, কারা করলো, এটা জানার এবং বোঝার জন্যে, বিচার করার জন্যে একটা নির্মোহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু তদন্ত হওয়া দরকার ছিল। এই সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং নির্মোহ তদন্তটি হয়নি। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখনও এই তদন্তটি হয়নি। পরবর্তীতে আওয়ামী লীগ এসে যেটা করলো, এই তদন্তটিকে সম্পূর্ণরূপে তারা প্রভাবিত করলো। তারা এই তদন্তটি এই কারণে করলো না যে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে হবে। তারা তদন্তটি করলো এইভাবে, তারেক রহমানকে আসামি করতে হবে, তারেক রহমানকে অপরাধী প্রমাণ করতে হবে। পারলে খালেদা জিয়াকেও অপরাধী প্রমাণ করতে চায়, তো খালেদা জিয়ারটা পারেনি, তারেক রহমানেরটা জোর করে করেছে। এবং তারেক রহমানকে জোর করে করেছে, এবং তারেক রহমানকে করতে গিয়ে বিএনপির নেতা মন্ত্রীদেরকে আসামি করেছে। অর্থাৎ সুষ্ঠু, গ্রহণযোগ্য তদন্তটা শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল না। শেখ হাসিনা সরকারের প্রধান উদ্দেশ্য ছিল তারেক জিয়া, এবং সেটাকে এক ধরনের জোর করে শাস্তি দেওয়া হয়েছিল। কেন তারেক জিয়া ছিল এবং জোর করে শাস্তি দেওয়া হয়েছিল, সেটি আজকের হাইকোর্টের রায়ের যে পর্যবেক্ষণ, সেটা পড়লে দেখবেন। আইনজীবী বলেছেন, 400 বছরের ফৌজদারি অপরাধের মামলার ইতিহাসে এর কোনো নজির নেই যে একজন আসামি 2 বার স্বীকারোক্তি দিয়েছেন। মুফতি হান্নানের কাছ থেকে জোর করে তার নখ উপড়ে, পায়ের হাতে নখ উপড়ে ফেলে নির্যাতন করে তার কাছ থেকে স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, এবং সেই স্বীকারোক্তির ভিত্তিতেই মূলত দ্বিতীয়বার চার্জশিট দেওয়া হয়েছে এবং শাস্তি দেওয়া হয়েছে আসামিদের। কেউ কাউকে দেখেনি, কেউ কাউকে চেনে না, এবং মুফতি হান্নান সেই 2 বারের স্বীকারোক্তিই প্রত্যাহার করেছেন আবার। অর্থাৎ মামলার কোনো সুষ্ঠু, গ্রহণযোগ্য তদন্ত হয়নি। যদি তর্কের খাতিরে ধরে নেই যে সমস্ত আসামিদের নামে মামলা করা হয়েছিল তারাই অপরাধী, তর্কের খাতিরে যদি ধরি, তবুও মামলাটি সাজানো এবং প্রমাণ করার জন্যে যেভাবে মামলা করা দরকার ছিল সেইভাবে মামলা করা হয়নি। আর যেহেতু এরা অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয় বলে আদালত যেটা বলে দিলেন, সেই কারণে বোঝা গেল যে তড়িঘড়ি করা হয়েছিল, বিচারকে প্রভাবিত করা হয়েছিল, এবং তারেক রহমানকে আসামি হিসেবে শাস্তি দেওয়াটাই তাদের মূল উদ্দেশ্য ছিল। যে কারণে ওই যে যারা নিহত হয়েছেন, যারা স্বজন হারিয়েছেন, তারা বিচার থেকে বঞ্চিত হলেন। অর্থাৎ বিচারের উদ্দেশ্যটি বিচার ছিল না, বিচারের উদ্দেশ্যটা ছিল বিএনপিকে নেতৃত্ব শূন্য করে দেয়া। সেই কারণে প্রশ্ন আসছে যে অপরাধটা তারা কালে কে করলো, অপরাধ কে করলো, শেখ হাসিনা এটা খুঁজে বের করতে চায়নি, যে কারণে এটার শাস্তি নিশ্চিত করা গেল না, তদন্তটা ঠিকমতো হলো না। এখন কি হবে? ডক্টর ইউনূসের সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে এখন হোক, কিন্তু এত বছর পরে এসে সেই আলামত কিভাবে পাওয়া যাবে আমি জানি না। আদৌ সেটা সম্ভব কিনা তদন্ত, সেটাও জানি না।
এখানে আরেকটি প্রসঙ্গ, যেটা যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আদালতের মনোভাবও পরিবর্তন হয় কি না, এরকম একটা প্রচারণা আছে, সেই কারণে এই কথাটা বলছি। শেখ হাসিনা 2009 সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক সরকার তার এবং তার দলের নেতাকর্মীদের নামে যে সমস্ত মামলা দিয়েছিল, সেই সমস্ত মামলা শেখ হাসিনায় ক্ষমতায় থাকা অবস্থাতে খুনের মামলা থেকে শুরু করে অসংখ্য মামলা হাত প্রত্যাহার করে নিয়েছিল, এবং শেখ হাসিনার নামের মামলাগুলো বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষ্পত্তি করা হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় ছিল, বুঝতে হবে। ওই যে ক্ষমতায় থাকলে আদালতের রায় প্রভাবিত হয় কিনা সেটা নিয়ে যে প্রশ্ন, শেখ হাসিনা ক্ষমতায় ছিল, থেকে তার মামলাগুলো সে নিষ্পত্তি করে নিয়েছে। আর এখনকার কথা যদি বলা হয়, তারেক রহমান কিন্তু ক্ষমতা নয়, তারেক রহমান কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী নয়, তারেক রহমান এখনও লন্ডনে, দেশেও ফেরেননি, তার নামে এখনও অনেক মামলা, কতগুলো আমি জানি না, এখনও অনেক মামলা, 10 টাকা অস্ত্র মামলার আসামি সম্ভবত, 10 টাকা অস্ত্র মামলা সহ এখনও অনেক মামলা। তারেক রহমান ক্ষমতায় নেই, অর্থাৎ বিএনপি ক্ষমতায় না, ক্ষমতায় অন্তর্বর্তীকালীন একটি সরকার, ডক্টর ইউনূস যার নেতৃত্বে। এই সরকারটিকে বিএনপি সমর্থন করছে। বিএনপির আবার এই সরকার বিষয়ে কখনো কখনো গোস্বা আছে, কখনো কখনো এই সরকারের একটু বিরুদ্ধে কথা আছে, সমর্থন আছে, নানা রকমের বিষয় আছে, কিন্তু ক্ষমতায় বিএনপি না। এবং বিএনপি আবার এই সরকার নিয়ে ভয়ও আছে কিছুটা, কখন কি হয়ে যায়, তারা নির্বাচন দিবে কিনা, কতদিন পরে দিবে, বিএনপির ভেতরে নানা রকমের ভয় আছে। অর্থাৎ ক্ষমতার কেন্দ্রে যারা আছেন তাদের উপরে নিয়ন্ত্রণ বিএনপির নয়, তারেক রহমানের নয়। তার মানে হচ্ছে তারেক রহমান সহ এই যাদের বেকসুর খালাস দেয়া হলো, তাদেরকে কিন্তু এই দায়ে অভিযুক্ত করা যাবে না যে আপনারা ক্ষমতায় ছিলেন, আদালত প্রভাবিত করে মামলা প্রত্যাহার করে নিয়েছেন বা মামলা নিষ্পত্তি করে নিয়েছেন। শেখ হাসিনার ক্ষেত্রে যেটা করা যাবে, বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমানের ক্ষেত্রে সেটা করা যাবে না, এটা খুব পরিষ্কার। এখন আসবে যে আইভি রহমান সহ যারা নিহত হয়েছিলেন তারা তো বিচার পেলেন না, তাদের স্বজনরা তো বিচার পেলেন না, কারণ শেখ হাসিনা তদন্তটি ঠিকমতো করেনি, আওয়ামী লীগ সরকার তদন্ত ঠিকমতো করেনি। এখন লুৎফুজ্জামান বাবর সহ যাদের মৃত্যুদণ্ড হয়েছিল, যারা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত, তারা যে এত বছর ধরে জেলে থাকলেন, তারা যে এত বছর ধরে দেশে আসতে পারলেন না, তাদের অনেকে, তারা যে পালিয়ে থাকলেন। বাবর তো 14-15 বছর জেলে। বাবর ভালো মানুষ না খারাপ মানুষ, তিনি কি করেছেন কি করেননি সেটা অন্য আলোচনা, অপরাধ করলে বিচার হবে। কিন্তু এই যে অপরাধ ছাড়া বাবরকে যে 14-15 বছর জেলে রাখা হলো, শেখ হাসিনা যে জেলে রাখলো, নির্মম নির্যাতন করলো, তার জীবন শেষ করে দিল, বাবর কি এই অপরাধে মামলা করতে পারবেন? নিশ্চয়ই মামলা করতে পারবেন, বাবরের সেই অধিকার আছে। অন্যান্য যাদেরকে জেলে রাখা হয়েছিল, দেশ ছাড়া করা হয়েছিল, তাদেরও অধিকার আছে, তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। বিচারিক প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করতে পারবেন। এখানে ক্ষতিগ্রস্ত পক্ষ দুটি, একটি হচ্ছে 21 আগস্ট যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তারা, তাদের স্বজনরা। আরেকটা ক্ষতিগ্রস্ত পক্ষ যাদেরকে জোর করে বেআইনিভাবে জেলে রাখা হয়েছে তারা। তো যাদেরকে জেলে রাখা হয়েছে শাস্তি ছাড়া, অপরাধ ছাড়া, তারা শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারবেন। আর যারা নিহত হয়েছিলেন সেই দিন, তারাও শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করতে পারবেন যে শেখ হাসিনা রাজনৈতিক সুবিধা দেওয়ার জন্য মামলাটি পরিচালনা করেছেন, অপরাধী ধরার জন্য, অপরাধের বিচার করার জন্য মামলাটি তিনি সাজাননি, মামলাটি তিনি পরিচালনা করেননি। বিষয়টি আগামী দিনে আরও বেশি পরিষ্কার হবে, দেখা যাক কী হয়।